সাউন্ডটার একটু ভাইয়া বাড়াই। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডক্টর সুমাইয়া। আমি পাশ করেছি হচ্ছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে। এরপর এফসিপিএস অ্যান্ড এমআরসিপি দুইটাই হচ্ছে 2024 সালে পাশ করেছি। এখন ট্রেনি হিসেবে বারডেমে অবস্থান করছি। আচ্ছা, আপনারা কি মোটামুটি সবাই জয়েন করেছেন? আমি কি ক্লাসটা শুরু করব? আচ্ছা, এমআরসিপির হচ্ছে অনেক ইম্পর্টেন্ট তিনটা টপিক নিয়ে হচ্ছে আমি আজকে আপনাদের সাথে ডিসকাস করব। সেটা হচ্ছে, একটা হচ্ছে থাইরয়েড ডিজিজ নিয়ে ডিসকাস করব, একটা হচ্ছে ফিওক্রোমোসাইটোমা, আর একটা হচ্ছে আপনার অ্যাক্রোমেগালি। এই তিনটাই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। একটা মজার কথা ছোট্ট করে বলি যে আমি হচ্ছে ফার্স্টে এমআরসিপি পার্ট ওয়ান পাশ করেছি, অ্যান্ড দেন হচ্ছে তার ঠিক 1 মাস পরে এফসিপিএস পার্ট ওয়ান পাশ করেছি। এবং মানে মেইনলি হচ্ছে আমার পড়াশোনাটা ছিল এমআরসিপি বেস্ট। এমআরসিপি বেস্ট পড়াশোনা করলে আপনার ডেভিডসন অলরেডি 60 to 70% কাভার হয়ে যাবে। আবার কেউ যদি আগে এফসিপিএস দেন, তাদের জন্য আপনার এমআরসিপিটা হচ্ছে 60 to 70% হচ্ছে আপনার ইজিলি কাভার হয়ে যাবে। তো আপনারা যদি বেসিকটা মনে রাখেন, তাহলে আপনার এফসিপিএস এমআরসিপি দুইটাই হচ্ছে অনেকটাই কাছাকাছি। মানে আমরা তো অনেকে ভয় পাই যে হয়তো সিলেবাসটা খুবই আলাদা, খুবই টাফ হবে পড়াশোনা করা, কিন্তু বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে দুইটাই খুব ইজিয়ার। আপনারা খুব মানে ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করেন, আমার মনে হয় এই তিনটা টপিক থেকে যতগুলো কোয়েশ্চেন আসবে ইনশাল্লাহ আপনারা সবগুলো হচ্ছে কভার করতে পারবেন। আচ্ছা, আমরা এখন তাহলে শুরু করি। ফার্স্টে হচ্ছে আমি খুবই ইম্পর্টেন্ট, এমআরসিপিতে এমন কোনো বছর নাই যে থাইরয়েড থেকে কোয়েশ্চেন আসে না। হ্যাঁ, তো থাইরয়েড থেকে আমি আপনাদেরকে একদম গ্রস কিছু কথাবার্তা বলবো। প্রথমেই হচ্ছে আমি থাইরয়েড গ্ল্যান্ডের যে ফিজিওলজি, অ্যানাটমি, এগুলো আসলে আপনাদেরকে এখন বোঝানোর কিছু নাই। এখন আমি আপনাদেরকে কোয়েশ্চেন ধরাই দিব, আপনারা হচ্ছে সেভাবে কোয়েশ্চেনগুলো সলভ করবেন। আমি আপনাকে যেই ইম্পর্টেন্ট কথাগুলো বলবো আপনার ক্লাসেই পড়া হয়ে যাবে। আপনি যদি এখন নিজে নিজে আমার সাথে একবার করে পড়েন, আপনার ইনশাল্লাহ কাভার হয়ে যাবে। আচ্ছা, এখন আসেন যে ফার্স্টে হচ্ছে আমি থাইরয়েড গ্ল্যান্ডের খুব ইম্পর্টেন্ট হইতেছে, আমরা দুইটা জিনিস জানি, একটা হচ্ছে হাইপার থাইরয়েডিজম আর একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। এখন বলতে পারি যে সাইন সিমটম গুলো মনে রাখতে হবে। সাইন সিমটম গুলো অনেকের কাছে মনে হয় খুবই ইজি, আমার আর পড়া লাগবে না, এটা এমবিবিএস লাইফের পড়া। কিন্তু এখানেও আমরা না অনেক সময় ভুল করে ফেলি। কিরকম? যে হাইপার থাইরয়েডিজমে বা থাইরোটক্সিকোসিস যে ডিজিজটা আছে, হ্যাঁ, এটা কেন হয়? আমরা সবাই জানি যে এখানে হচ্ছে T3 T4টা বাড়বে, আর হচ্ছে আপনার টিএসএইচ লেভেলটা কমবে, আমরা এটা সবাই জানি। হ্যাঁ, আচ্ছা, এখন সিমটম গুলো আমরা সবাই জানি যে হাইপার থাইরয়েড মানে কি, সবকিছু হচ্ছে বেশি বেশি, তাই না? যে বেশি বেশি সবকিছু হবে। কিন্তু আমরা যে জিনিসটা ভুল করি, যে মানে সবাই সব পারি যে হাইপার থাইরয়েডিজমের সিমটম কি, আমরা সবাই জানি যে পেশেন্টের হাইপার টেনশন হবে, পেশেন্টের হচ্ছে প্যালপিটেশন হবে, পেশেন্টের হচ্ছে ট্যাকিয়ারিদমিয়া থাকবে। এগুলো আমরা সবাই জানি। পেশেন্টের হচ্ছে হিট ইনটলারেন্স থাকবে, পেশেন্ট গরম সহ্য করতে পারবে না। পেশেন্টের সবচেয়ে কমনেস্ট যদি বলা হয় যে মোস্ট কমনেস্ট কজ কি বা সিমটম কি, সেটা কিন্তু ওয়েট লস। হ্যাঁ, আমরা সব বেশি বেশি মনে রাখতে গিয়ে ওয়েট লস এটা কিন্তু অনেক সময় মাথায় থাকে না যে সবচেয়ে কমনেস্ট কোনটা হবে। এটা কি হাইপারটেনশন হবে না অ্যারিদমিয়া হবে, কোনটা হবে, এটা নিয়ে আমরা অনেকে কনফিউজড হয়ে যায়। তো এটা নিয়ে কনফিউশনে থাকা যাবে না। যদি এফসিপিএস প্লাস এমআরসিপি দুইটাতেই বলা হয় মোস্ট কমনেস্ট কজ কি থাইরোটক্সিকোসিস বা হাইপারথাইরয়েডিজমের, একটাই অ্যান্সার হচ্ছে ওয়েট লস। কিন্তু এটাকে অ্যাপিটাইট কিরকম থাকে? অ্যাপিটাইট কিন্তু নর্মাল অর ইনক্রিজড থাকে, এটা আমাদের সবার মনে রাখতে হবে। যেটা এফসিপিএস এমআরসিপি তে অনেকবার আসছে যে মোস্ট কমনেস্ট কজ কি থাইরোটক্সিকোসিসের। আচ্ছা, আর একটা জিনিস আমরা ভুল করি যে থাইরোটক্সিকোসিস যখন দেয় পেশেন্টের হচ্ছে দিবে ম্যানোরেজিয়া। এটা কি ট্রু না ফলস? মনে রাখতে হবে যে হাইপার থাইরয়েডিজমে ম্যানোরেজিয়া কিন্তু কমন না, এখানে কমন কি অলিগুরিয়া অথবা হচ্ছে অ্যামেনোরিয়া। এটা একটু মনে রাখতে হবে যে সবচেয়ে কমনেস্ট হচ্ছে অ্যামেনোরিয়া বা অলিগুরিয়া। আচ্ছা, এবার আসেন হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজমের মধ্যে আমরা সবাই জানি যে পেশেন্টের ওয়েট গেইন হবে, পেশেন্টের হচ্ছে somnolence থাকবে, পেশেন্টের ডে টাইম স্লিপিনেস থাকবে, তারপর পেশেন্ট হচ্ছে কোল্ড ইনটলারেন্স থাকবে, আর এখানে কিন্তু ম্যানোরেজিয়াটা থাকবে। এটা একটু মনোযোগ দিয়ে মনে রাখতে হবে যে ম্যানোরেজিয়াটা হচ্ছে এখানে সবচেয়ে কমনেস্ট ইয়ে। যে এটা আমরা ভুল করি, আমরা মনে করি যে হাইপোথাইরয়েড সব কম কম, তাহলে এটা মনে হয় হচ্ছে অলিগোম্যানোরিয়া, কিন্তু এটা কিন্তু ম্যানোরেজিয়া। থাইরোটক্সিকোসিস বা হাইপারথাইরয়েডিজমে কিন্তু অ্যামেনোরিয়া বা অলিগোমেনোরিয়া, এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। আর আমরা সবাই জানি যে হাইপোথাইরয়েডে টিএসএইচটা বাড়বে,
আর T3 T4টা হচ্ছে কমবে, তাই না? আচ্ছা, এখন এই দুইটা থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে, আপনারা আমি মনে করি যে আপনারা খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারবেন, যেখানে আপনাদের সব কিছু মোটামুটি হাইপোথাইরয়েড হাইপার থাইরয়েডের যে বক্সটা আছে সেটা থেকে আপনাদের সব মোটামুটি কমন আসবে। এবার আসেন যে থাইরোটক্সিকোসিস। থাইরোটক্সিকোসিসের মধ্যে আমাদের যে হাইপার থাইরয়েডিজম বা থাইরোটক্সিকোসিস সবচেয়ে কমনেস্ট কজ কি আমরা সবাই জানি, এটা কি হবে? এটা হচ্ছে গ্রেভস ডিজিজ, তাই না? এখন গ্রেভস ডিজিজের মধ্যে কি হবে? গ্রেভস ডিজিজের মধ্যে হচ্ছে যেটা মানে ইনভেরিয়েবলি সবার জানতে হবে, সব সময় পরীক্ষায় আসে, যে কোন অটো অ্যান্টিবডিটা হচ্ছে আমরা পজিটিভ পাবো। আচ্ছা, এখানে আমরা কোন অটো অ্যান্টিবডিটা পজিটিভ পাবো? হচ্ছে থাইরয়েড রিসিপ্টর অটো অ্যান্টিবডি। আপনারা একটু আমার কথা যদি মনোযোগ দিয়ে শুনেন, আপনাদের আমি মনে করি যে আপনাদের ক্লাসেই পড়া শেষ হয়ে যাবে, আপনাদের আর নতুন করে আমার বইগুলো দেখতে হবে না, পড়তেও হবে না। আপনি এখান থেকে শুনে যান, আপনার সব পরীক্ষায় আপনার থাইরয়েড থেকে যত কোয়েশ্চেন আসবে আপনি ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, এখন আসেন যে হাইপার থাইরয়েডিজমের সবচেয়ে কমনেস্ট কজ কি? সবচেয়ে কমনেস্ট কজ হচ্ছে গ্রেভস ডিজিজ, তাই না? অটো ইমিউন ডিসঅর্ডার গুলো হচ্ছে সবচেয়ে কমন। এখন গ্রেভস ডিজিজের মধ্যে সবচেয়ে কমনেস্ট অটো অ্যান্টিবডি কোনটা পজিটিভ থাকবে? থাইরয়েড রিসিপ্টর অটো অ্যান্টিবডি। এটাকে আমরা সংক্ষেপে কি বলি? এটাকে আমরা সংক্ষেপে বলি ট্র্যাব অটো অ্যান্টিবডি, তাই না? আচ্ছা, মনে রাখবেন থাইরোটক্সিকোসিস যে ডিজিজটা আছে এটার মধ্যে হইতেছে, আমরা সবাই জানি এটাতে কমনেস্ট হচ্ছে লিড ল্যাক, লিড রিট্রাকশন। এগুলো কেন হচ্ছে? আমাদের যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আছে, লিভেটার পালপেব্রির যে সিম্প্যাথেটিক নার্ভাস ইয়েটা আছে, গ্যাংলিয়াটা আছে, এটা হচ্ছে নষ্ট হয়ে যায়, তো সেই জন্য আমাদের হচ্ছে লিড ল্যাক আর লিড রিট্রাকশনটা হয়। আচ্ছা, কিন্তু যদি বলা হয় গ্রেভস ডিজিজের যে আই ফিচার গুলো, তখন কিন্তু লিড ল্যাগ লিড রিট্রাকশনটা কমন না। তখন সংক্ষেপে আপনারা মনে রাখতে পারবেন হচ্ছে পেডি দিয়ে। হ্যাঁ, আমি যেভাবে মনে রাখি সেটা হচ্ছে সংক্ষেপে আপনারা মনে রাখতে পারবেন হচ্ছে পেডি দিয়ে। পেডি দিয়ে কিভাবে মনে রাখবেন? পি দিয়ে হচ্ছে পেরি অরবিটাল ইডিমা। হ্যাঁ, পেরি অরবিটাল ইডিমা, পেরি অরবিটাল ইডিমা। আচ্ছা, ই দিয়ে কি? ই দিয়ে হচ্ছে এক্সোপথ্যালমাস, এক্সোপথ্যালমাস। ওকে, ডি দিয়ে কি? ডি দিয়ে হচ্ছে ডিপ্লোপিয়া, ডিপ্লোপিয়া। আর আই দিয়ে হচ্ছে কনজাংটিভাল ইরিটেশন, কনজাংটিভাল ইরিটেশন। তাহলে মনে রাখবেন যে পেডি দিয়ে আমরা চারটা জিনিস মনে রাখবো। যদি ওভারঅল থাইরোটক্সিকোসিস বলে তাহলে আমরা বলবো যে লিড ল্যাগ লিড রিট্রাকশনটা কমন। আর যদি বলা হয় যে গ্রেভস ডিজিজের মধ্যে সবচেয়ে কমনেস্ট আই ফিচার কি, তখন চারটা জিনিস, ঠিক আছে? পেডি, পি দিয়ে হচ্ছে পেরি অরবিটাল ইডিমা, ই দিয়ে হচ্ছে এক্সোপথ্যালমাস, ডি দিয়ে হচ্ছে ডিপ্লোপিয়া, আই দিয়ে হচ্ছে কনজাংটিভাল ইরিটেশন। এটা আপনারা ভুল করবেন না, ঠিক আছে? এখন গ্রেভস ডিজিজ থেকে আর কি কোয়েশ্চেন আসে? হ্যাঁ, গ্রেভস ডিজিজ থেকে আর একটা কোয়েশ্চেন আসে, যে আমরা সবাই জানি গ্রেভসে হচ্ছে অপথ্যালমোপ্যাথি যেটা হয়, সেটা যদি আমরা স্মোকার যারা বা স্মোকিং করি যারা, অথবা যদি এখানে আমি রেডিও আয়োডিন আপটেক টেস্টটা করি, তাহলে হতেছে আমার এই যে গ্রেভস ডিজিজের যে অপথ্যালমোপ্যাথিটা আছে ওইটা আরো অ্যাগ্রাভেট করবে। এটা আমার মনে রাখতে হবে যে কখন গ্রেভস ডিজিজ অপথ্যালমোপ্যাথিতে কোন দুইটা কারণে হচ্ছে আমাদের এটা আরো ডেটোরিয়েট করে, তখন বলতে হবে যে এক নাম্বার হচ্ছে স্মোকিং, দুই নাম্বার হচ্ছে আমি যদি কোনো রেডিও আয়োডিন অ্যাক্টিভ দিয়ে এটাকে ট্রিট করি, তখন হইতেছে এটা আরো খারাপ হয় পেশেন্টের, ঠিক আছে? এই গেল থাইরোটক্সিকোসিস। থাইরোটক্সিকোসিস থেকে যদি কোয়েশ্চেন আসে, এখান থেকে সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন যেভাবে আসবে সেটা বলি, যে সবচেয়ে কমনেস্ট কজ কোনটা থাইরোটক্সিকোসিসের, তখন আপনাদের বলতে হবে এটা হচ্ছে গ্রেভস ডিজিজ। তারপর আর কি কোয়েশ্চেন আসতে পারে, যে থাইরোটক্সিকোসিস বা গ্রেভস ডিজিজের মধ্যে কোন অটো অ্যান্টিবডিটা পজিটিভ, ঠিক আছে? এটা হচ্ছে আপনার থাইরয়েড রিসিপ্টর অটো অ্যান্টিবডি। এটা মনে রাখতে হবে যে, বা ট্র্যাব, আমরা সংক্ষেপে বলি ট্র্যাব অটো অ্যান্টিবডি। তারপর আর একটা কোয়েশ্চেন আসতে পারে কি, যে থাইরোটক্সিকোসিসের যে সবচেয়ে কমনেস্ট যে ইয়েটা আছে, সিমটমটা আছে, এটা কি হবে? এটা হচ্ছে ওয়েট লস। হ্যাঁ, ওয়েট লসটা হচ্ছে সবচেয়ে কমনেস্ট কজ, কিন্তু অ্যাপেটাইটটা নর্মাল থাকবে আর হচ্ছে ইনক্রিজড হবে। এটা মনে রাখতে হবে যে অ্যাপেটাইটের কোনো সমস্যা হবে না। আর আমরা সিমটম সাইন যখন আসবে তখন আমরা যেটা ভুল করি, যে সব বেশি বেশি, তাহলে কি হবে? এখানে ম্যানোরেজিয়া কিন্তু হবে না, এখানে বারবার বলতেছে এগুলো অলিগোম্যানোরিয়া বা অ্যামেনোরিয়া হবে। আর হচ্ছে থাইরোটক্সিকোসিসে কি হবে? থাইরোটক্সিকোসিসে হচ্ছে ম্যানোরেজিয়া হবে। আর দুইটারই হইতেছে দুইটা কার্ডিনাল ফিচার আছে। হ্যাঁ, গ্রেভস ডিজিজ যেটা, সেটা হচ্ছে প্রি টিবিয়াল মিক্সিডিমাটা হচ্ছে এখানকার কার্ডিনাল ফিচার। হ্যাঁ, সবচেয়ে কার্ডিনাল ফিচার কি? এটা হচ্ছে প্রি টিবিয়াল মিক্সিডিমা। আচ্ছা, প্রি টিবিয়াল মিক্সিডিমাটা কি জিনিস? এটা হচ্ছে আপনার পার্পলিশ বা
পিঙ্ক কালারের হচ্ছে একটা স্পট হবে। কোথায় হবে? এটা হচ্ছে আপনার পায়ের অ্যান্টেরিয়র যে শিংটা আছে আমাদের টিবিয়ার, সেখানে হচ্ছে মেইনলি এটা হয়। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে ডায়াগনস্টিক বা সবচেয়ে হচ্ছে কার্ডিনাল ফিচার যদি বলা হয় সিমটমের মধ্যে একটা, তখন আপনারা বলবেন এটা হচ্ছে প্রি টিবিয়াল মিক্সিডেমা। আচ্ছা, আর হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে যদি একটা এসবি আপনার চুজ করতে হয়, তখন আপনি কোনটা বলবেন? তখন আপনার বলতে হবে ডিলেইড রিল্যাক্সেশন অফ দ্য অ্যাঙ্কেল জার্ক। কি হবে? ডিলেইড রিল্যাক্সেশন অফ দ্য অ্যাঙ্কেল জার্ক। এগুলো মোটামুটি মনে রাখলে আপনার হচ্ছে থাইরোটক্সিকোসিস থেকে যদি কোনো প্রশ্ন আসে, তারপর আপনাকে প্রশ্ন করতে পারে যে থাইরোটক্সিকোসিস আমরা কি দিয়ে ট্রিট করি, তাই না? সেটা আমরা এখন একটু আসি নিচের দিকে। আচ্ছা, এখানে একটা বক্স আছে, সেই বক্সটা আপনাদেরকে একটু বুঝাই দিই। হ্যাঁ, এখানে যেমন দেখেন যে নর্মালি আমরা সবাই জানি যে প্রাইমারি যে থাইরোটক্সিকোসিস আছে, হ্যাঁ, থাইরোটক্সিকোসিসের মধ্যে আমরা T3 T4টা হচ্ছে বাড়বে, আর TSH যেটা আনডিটেক্টেবল মানে হচ্ছে কম, হ্যাঁ, সেটা হচ্ছে প্রাইমারি থাইরোটক্সিকোসিস। আচ্ছা, এবার দেখেন যে সেকেন্ডারি থাইরোটক্সিকোসিসে কি হবে। সেকেন্ডারি থাইরোটক্সিকোসিসের মধ্যে সবচেয়ে সহজভাবে যদি আপনারা মনে রাখতে চান যে দুইটাই হচ্ছে বাড়বে। সেকেন্ডারি থাইরোটক্সিকোসিস মানে কি? এখানে কিন্তু থাইরয়েড হরমোনের কোনো সমস্যা না, ঠিক আছে। T3 T4 হইতেছে নিজেদের মতন বাড়বেই। অন্য কোনো কারণে আমাদের বডির অন্য কোনো কারণে আমাদের TSH হরমোনটা বাড়বে। হ্যাঁ, সেটা হচ্ছে সেকেন্ডারি থাইরোটক্সিকোসিস। আর একটা আছে সাবক্লিনিক্যাল। সাবক্লিনিক্যালটা মনে রাখবেন কিভাবে? একটা পেশেন্টের দেখবেন T3 T4টা নর্মাল রেঞ্জেই আছে, হ্যাঁ, কিন্তু TSH টা হচ্ছে নিচের দিকে আছে, হ্যাঁ, লো বা আনডিটেক্টেবল আছে। কিন্তু T3 T4টা নর্মাল আছে, কিন্তু এটা কিন্তু আসলে নর্মাল না। মানে নর্মাল মানে এমন ভাবে থাকে যে সবচেয়ে হইতেছে আপার রেঞ্জে, যেখানে T3 T4টা রেস্ট হওয়ার কথা, রেস্টের থেকে একটু নিচে, হ্যাঁ, একটু নিচে হইতেছে এই রেঞ্জটা থাকবে। যার কারণে হইতেছে মনে হবে যে এটা হইতেছে পেশেন্ট নর্মাল, কিন্তু নর্মাল না। T3 T4 লেভেলটা কিন্তু নর্মাল থাকবে, কিন্তু নর্মালের হইতেছে ওই যে রেঞ্জের একদম রেঞ্জের সাথে মিলাই থাকবে। আর TSH যেটা, সেটা হচ্ছে কমে যাবে। এটা হচ্ছে সাবক্লিনিক্যাল থাইরোটক্সিকোসিস। আবার হচ্ছে হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রেও সেম। হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে আমরা কি জানি? TSH টা বাড়বে, T3 T4টা হচ্ছে কমবে। এখন যদি সেকেন্ডারি বলি, একই জিনিস, যে থাইরয়েড হরমোনের কোনো সমস্যা না, অন্য কোনো কারণে এটা হচ্ছে, তখন আপনারা কি করবেন? যে তিনোটাই কমবে। এটা হচ্ছে সোজা। যখন কোয়েশ্চেন মানে এমন ভাবে আমরা মানে জানা জিনিস হচ্ছে ভুল করে ফেলি পরীক্ষার সময়, আমাদের মাথা কিন্তু ঠিকমতো কাজ করে না, তখন ওই যে যুক্তি দিয়ে চিন্তা দিয়ে করে আমি যে কোয়েশ্চেনটার অ্যান্সার করব, সেটা কিন্তু আসলে সম্ভব হয় না। হ্যাঁ, তখন আমার মনে রাখতে হবে যে আচ্ছা আপু কি বলছিল যে থাইরোটক্সিকোসিসের মধ্যে হচ্ছে আমার হতেছে প্রাইমারি যেটা, সেটা আমরা সবাই জানি T3 T4টা হচ্ছে আমার বাড়বে, আর TSH টা কমবে। আর সেকেন্ডারি যদি বলে থাইরোটক্সিকোসিস, আমার হচ্ছে সব বাড়বে। আবার সেম ভাবে হচ্ছে হাইপোথাইরয়েডের ক্ষেত্রে কি বললাম? যে TSH টা তো বেশি থাকবে, T3 T4টা কম। আর যদি সেকেন্ডারি বলা হয়, সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম, সেই ক্ষেত্রে হইতেছে আমার তিনোটাই হচ্ছে আপনার কমে যাবে। এটা হচ্ছে আমার শর্টকাট ওয়ে যে আমি মনে রাখবো। মেইনলি যেটা আমাদের, এটা হচ্ছে থাইরয়েড হরমোনের কোনো সমস্যা না, বডির অন্য কোনো সমস্যার কারণে আমাদের এই বডির যে হরমোনগুলো, এগুলো হচ্ছে অল্টার হয়, ঠিক আছে। আচ্ছা, এই বক্সটা একটু দেখতে পারেন, এটা হচ্ছে ইনফিনিটি স্টার, খুব ভালো করে একটু মনে রাখবেন। এবার আসেন যে থাইরোটক্সিকোসিসের কিছু কমনেস্ট কজ আপনারা মনে রাখবেন। একটা হচ্ছে গ্রেভস ডিজিজ, যেটা বারবার বললাম যে সবচেয়ে কমনেস্ট কজ। এখন গ্রেভস ডিজিজের মধ্যে সবচেয়ে কমন কি? যে গ্রেভস ডিজিজের মধ্যে যে থাইরয়েড রিসেপ্টর অটো অ্যান্টিবডিটা পজিটিভ থাকবে। এখানে যদি বলা হয় একটা সিমটম, তাহলে আমরা কি বলবো? যে পেশেন্টের ওয়েট লস উইথ ইনক্রিজড অ্যাপেটাইট, হ্যাঁ, অর নর্মাল অ্যাপেটাইট। আর যদি কার্ডিনাল ফিচার বলা হয়, হচ্ছে প্রি টিবিয়াল মিক্সিডেমা। আর আই ফিচারগুলো একটু মনে রাখবেন। পেডি দিয়ে, পি দিয়ে পেরি অরবিটাল ইডিমা, ই দিয়ে হইতেছে আপনার এক্সোপথ্যালমাস, পি দিয়ে হইতে ডি দিয়ে হচ্ছে ডিপ্লোপিয়া, আর আই দিয়ে হচ্ছে কনজাংটিভাল ইরিটেশন। ওকে। আর হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে তো যেগুলো বললাম সেগুলো একটু মনে রাখলেই হবে। এখন আসেন গ্রেভস ডিজিজের কিছু রেডিও আয়োডিন আপটেক টেস্ট আছে। আর ইয়েগুলো এই কজগুলো একটু একবার চোখ বুলায় রাখবেন। যে গ্রেভস ডিজিজ হয়, মাল্টিনডিউলার গয়টার হয়, সলিটারি থাইরয়েড অ্যাডিনোমা, থাইরয়েডাইটিস, কিছু ড্রাগ ইনডিউসড। এর মধ্যে একটা ড্রাগ আছে, সেটা হচ্ছে অ্যামিওডেরন। অ্যামিওডেরনটা কি জিনিস, কি করে? অ্যামিওডেরনটা হচ্ছে হাইপারথাইরয়েডিজম দুইটাই করে, এটা একটু মনে রাখতে হবে। এমন একটা ড্রাগ যেটা দুইটাই করে, সেটা কোনটা? এটা হচ্ছে অ্যামিওডেরন। হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে।
আচ্ছা, এবার হচ্ছে আমি আপনাকে যে সিমটমটা বললাম এটার মধ্যে যে সবচেয়ে কমন ওয়েট লস ডিসপাইট দ্য নর্মাল অর ইনক্রিজড অ্যাপেটাইট, এটাই সবচেয়ে কমনেস্ট কজ, এটা একটু মনে রাখতে হবে। আর আমরা যেগুলো আমি বলে দিলাম মোটামুটি এগুলি আপনারা একবার রিডিং দিলেই মোটামুটি এখান থেকে আপনার সাইন সিমটম আসলে আপনারা ইনশাল্লাহ এটা কভার করতে পারবেন। আচ্ছা, এবার আসেন হাইপোথাইরয়েডে। হাইপোথাইরয়েডে আমি যেটা বললাম যে পেশেন্টের কি কি ফিচার থাকে, পেশেন্টের কোল্ড ইনটলারেন্স হবে, তারপর হচ্ছে পেশেন্টের ড্রাই স্কিন ড্রাই মাউথ থাকবে, পেশেন্টের যদি একটা কার্ডিনাল ফিচার বলে সেটা কি, কার্ডিনাল ফিচার বলে সেটা হতেছে যে ডিলেইড রিল্যাক্সেশন অফ দ্য অ্যাঙ্কেল জার্ক। আচ্ছা, এবার আসেন হাইপোথাইরয়েডিজমের মধ্যে সবচেয়ে অটোইমিউন ডিসঅর্ডার কোনটা সবচেয়ে কমন, আমরা সবাই জানি সেটা হচ্ছে হাশিমোটো থাইরয়েডাইটিস, তাই না? এখন হাশিমোটো থাইরয়েডাইটিসের মধ্যে কোন অটো অ্যান্টিবডিটা পজিটিভ, এটা হচ্ছে থাইরয়েড পারঅক্সিডেজ অ্যান্টিবডি, যেটাকে আমরা সংক্ষেপে টিপিও অ্যান্টিবডি বলি, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন এখান থেকে এই মোটামুটি গুলো মানে যদি আপনারা পড়েন আপনাদের আর এক্সট্রা করে কিছুই পড়া লাগবে না। আর একটা জিনিস আপনাদের একটু জানতে হবে যে এই যে থাইরয়েড রিসিপ্টর যে রেডিও আয়োডিন আপটেক টেস্ট আছে, হ্যাঁ, সেটাই আসলে কি হয়। হ্যাঁ, এই যে দেখেন এখানে হচ্ছে রেডিও আয়োডিন আপটেক দেওয়া হয়েছে, হ্যাঁ, আপটেক দেওয়ার পরে যদি গয়টারটা ডিফিউজ হয়, হ্যাঁ, গয়টারটা যদি এই আপটেকটা যদি ডিফিউজলি নেয়, যে দেখেন এখানে ডিফিউজ আপটেক নিচ্ছে, হ্যাঁ, ডিফিউজ আপটেক নেয় বা গ্লোবাল আপটেক নেয়, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে গ্রেভস ডিজিজ। ওকে, আচ্ছা, এবার আসেন ডিফিউজ আপটেক না নিয়ে যদি এই যে প্যাচি প্যাচি আপটেক, জায়গায় জায়গায় দেখেন একটু প্যাচি প্যাচি, সব গ্লোবাল আপটেক না নিয়ে একটু প্যাচি জায়গায় জায়গায় হচ্ছে আপটেক নিচ্ছে, এরকম যদি হয় রেডিও আয়োডিন আপটেক টেস্ট, এটা কি হবে, এটা হচ্ছে টক্সিক মাল্টিনডিউলার গয়টার। যদি একটা হয় সেটা হচ্ছে টক্সিক অ্যাডিনোমা, হ্যাঁ, মাল্টিপল না হয়ে যদি একটা হয় টক্সিক অ্যাডিনোমা। আর যদি আপটেক দেখেন এখানে একেবারে ন্যায় নাই বললেই চলে, এটা কি হবে, এটা হচ্ছে দুইটা জিনিস হবে, একটা হচ্ছে ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস আর একটা হচ্ছে কোনো কারণে ওষুধ যদি আমরা এক্সট্রা বেশি বেশি খাই এক্সট্রা থাইরয়েডাল T4 সোর্স, অথবা এখানে হচ্ছে আপনার এটা দিতে পারে যে পোস্ট পার্টাম থাইরয়েডাইটিস বা ডিকোয়ারভেন্ট থাইরয়েডাইটিস, এগুলোতে হচ্ছে আপটেক নিবে না বললেই চলে। এই কোয়েশ্চেন মানে ইনভেরিয়েবলি আসে যে রেডিও আয়োডিন আপটেক টেস্ট নিল একটা পেশেন্ট, এখন পেশেন্টের হচ্ছে ডিফিউজ আপটেক, হ্যাঁ, ডিফিউজ আপটেক হলো তাহলে বা গ্লোবাল আপটেক, তাহলে ডায়াগনোসিস কি, এটা হচ্ছে গ্রেভস ডিজিজ। যদি বলা হয় যে পেশেন্টের হচ্ছে প্যাচি আপটেক, হ্যাঁ, তখন আমার অ্যান্সার কি হবে, তখন অ্যান্সার হবে হচ্ছে টক্সিক মাল্টিনোডিউলার গয়টার। যদি বলা হয় একটা আপটেক নিচ্ছে তখন কি হবে, তখন হচ্ছে টক্সিক অ্যাডিনোমা। আর যদি বলা হয় ভেরি লো আপটেক, হ্যাঁ, বা আপটেকটা একেবারে নাই বললেই চলে, তখন আমরা বলবো হচ্ছে ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস, আর এটা হচ্ছে আপনার এক্সট্রা থাইরয়েডাল T4 সোর্স, হ্যাঁ, যে আমরা বাইরে থেকে ওষুধ খাওয়ার পরে যে যেরকম আপটেক হয়, অথবা পোস্টপার্টাম পিরিয়ডে একটা পেশেন্টের এরকম থাইরয়েডাইটিস একটা হাইপোথাইরয়েড হতে পারে আবার এটা ঠিক হয়ে যায়। আর একটা কি হতে পারে, ডিকোয়ারভেন্ট থাইরয়েডাইটিস, হ্যাঁ, ওখানে হচ্ছে আপনার থাইরয়েডটা টেন্ডার পেইনফুল বলবে, সাথে বলবে হচ্ছে আপনার আপটেকটা লো বা একেবারেই আপটেক নেয় নাই, তখন আপনার বলতে হবে যে ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস। ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিসের মধ্যে পোস্টপার্টাম থাইরয়েডাইটিস হতে পারে, আর একটা হতে পারে হচ্ছে ডিকোয়ারভেন্ট থাইরয়েডাইটিস। খুবই ইম্পর্টেন্ট, এটা আপনাদের মনে রাখতেই হবে, হ্যাঁ। আচ্ছা, এবার আসেন আমি সব বলে ফেলছি যে থাইরোটক্সিকোসিসের মধ্যে কোন অ্যান্টিবডিটা, এটা হচ্ছে মেনলি এসবিএ কোয়েশ্চেন, হ্যাঁ, এখানে হচ্ছে আপনার এমন ভাবে আপনার পড়তে হবে যে পড়াটা হচ্ছে আপনার একটু টেকনিক্যাল হতে হবে, যে আমি প্রত্যেকটা লাইন বাই লাইন পড়লাম কিন্তু কি পড়লাম কিছুই জানি না, সেভাবে পড়লে হবে না। আপনার হচ্ছে এখানে যেরকম, আচ্ছা আপু এখন বলছে যে গ্রেভস ডিজিজের মধ্যে কোন অটো অ্যান্টিবডিটা পজিটিভ, থাইরয়েড রিসেপ্টর অটো অ্যান্টিবডি পজিটিভ। আচ্ছা, কার্ডিনাল ফিচার কি, প্রিটিবিয়াল মিক্সিডেমা। চোখের যে চারটা ফিচার আছে কি কি হতে পারে, আমরা সবাই জানি পেরিঅরবিটাল ইডিমা, এক্সোপথ্যালমাস, ডিপ্লোপিয়া, কনজাংটিভাল ইরিটেশন, হ্যাঁ। আচ্ছা, আর একটা কি যে ট্র্যাব অটো অ্যান্টিবডিটা পজিটিভ, আর হচ্ছে আমি রেডিও আয়োডিন আপটেক টেস্ট নিলে যদি গ্লোবিউলার আপটেক নেয় বা ডিফিউজ আপটেক নেয় সেটা গ্রেভস ডিজিজ, যদি প্যাচি আপটেক নেয় সেটা হচ্ছে টক্সিক মাল্টিনোডিউলার গয়টার, তারপর হচ্ছে যদি লো আপটেক নেয় সেটা হচ্ছে ডিকোয়ারভেন্ট থাইরয়েডাইটিস বা হচ্ছে পোস্টপার্টাম থাইরয়েডাইটিস, আর একটা আপটেক নেয় সাথে পেশেন্ট টেন্ডার হয় তখন হচ্ছে টক্সিক অ্যাডিনোমা। আচ্ছা, এরপরে আসেন হাইপোথাইরয়েড থেকে কি বললাম যে হাইপোথাইরয়েডের একটা পেশেন্টের হচ্ছে সবচেয়ে কমনেস্ট কজ কি, সেটা হচ্ছে আপনার হাশিমোটো থাইরয়েডাইটিস। আচ্ছা, এবার আসেন হাশিমোটো থাইরয়েডাইটিসে কোন অটো অ্যান্টিবডিটা পজিটিভ, সেটা হচ্ছে হাশিমোটো থাইরয়েডাইটিসের সবচেয়ে কমন অ্যান্টিবডি হচ্ছে টিপিও অ্যান্টিবডি, তাই না? আচ্ছা, এবার কি বললাম যে হাইপোথাইরয়েডিজমের পেশেন্টের একটা যদি কার্ডিনাল ফিচার বলে সেটা কি বলবো, সেটা হচ্ছে ডিলেড রিল্যাক্সেশন অফ দ্য অ্যাঙ্কেল জার্ক। ওকে, আচ্ছা, এখান থেকে মোটামুটি এখানে হচ্ছে হাইপোথাইরয়েডের কজগুলো একটু দেখে নেবেন যে কি কি ড্রাগের কারণে, যেমন হচ্ছে আমরা যে থাইরোটক্সিকোসিসের চিকিৎসা করি সেটাতে আমরা মেনলি কি ওষুধ ইউজ করি, যে কার্বিমাজোল, মিথিমাজোল, প্রোপাইল থাইও ইউরাসিল, এগুলো যদি এক্সেস পরিমাণে খায়
তখন পেশেন্টের হাইপোথাইরয়েড হতে পারে। তারপর দেখেন অ্যামিওডেরনের কারণে পেশেন্টের হাইপোথাইরয়েড, হাইপার দুইটাই হতে পারে। তারপর লিথিয়াম, কারো যদি কোনো সাইকোটিক ওষুধ খায় বা সাইকোটিক মেডিকেশন নেয়, তার মধ্যে যদি বলে একটা ফিচার দিতে পারে যে একটা পেশেন্ট দীর্ঘদিন ধরে লিথিয়াম খাচ্ছে, খাওয়ার পরে এখন পেশেন্টের ওয়েট গেইন ডেভেলপ করছে, পেশেন্টের হচ্ছে কোল্ড ইনটলারেন্স, এরকম করে ক্লু দিয়ে বলবে যে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস। তখন আপনাদের মাথায় আনতে হবে, ও আচ্ছা পেশেন্ট তো লিথিয়াম খায়, তাহলে পেশেন্টের হাইপোথাইরয়েড হওয়ার চান্স আছে। ওকে, এভাবে আপনাদেরকে একটু কোরিলেট করে হচ্ছে মেইনলি পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আর তেমন কিছুই বলার মতো নেই। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে থাইরয়েড ডিজিজে যে আমরা প্রেগনেন্সিতে আসলে কি দেই। হ্যাঁ, আমরা হচ্ছে প্রথম প্রেগনেন্সির ফার্স্ট ট্রাইমাস্টারে হচ্ছে প্রোপাইল থাইও ইউরাসিল দিব। আচ্ছা, এরপর সেকেন্ড আর থার্ড ট্রাইমাস্টারে কি দিব, সেটা হচ্ছে কার্বিমাজল, মিথিমাজল, এগুলো দিয়ে মেনলি কার্বিমাজলটাই ইউজ করা হয়। আচ্ছা, প্রোপাইল থাইও ইউরাসিল কিন্তু ফার্স্ট ট্রাইমাস্টারে দিয়ে আর দেই না, কারণ এটা লং টাইম ইউজ করলে এটার হচ্ছে সাইড ইফেক্ট কি, এটা হচ্ছে হেপাটোটক্সিসিটি করে। এটা আপনাদের মাথায় রাখতে হবে যে প্রোপাইল থাইও ইউরাসিলের হচ্ছে সাইড ইফেক্ট কি, এটা হচ্ছে আমাদের কি করবে, এটা হচ্ছে আপনার হেপাটোটক্সিক ড্রাগ, আমরা এটা বেশি দিন একটা প্রেগনেন্ট মাকে দিতে পারবো না। আচ্ছা, এরপরে সেকেন্ড ট্রাইমাস্টারে কি দিব, কার্বিমাজল। এখন কার্বিমাজল মিথিমাজল যে আমরা দেই, কার্বিমাজলের একটা সাইড ইফেক্ট আছে, এটা একটু মনে রাখতে হবে, এটা হচ্ছে অ্যাপ্লাসিয়া কিউটিস। হ্যাঁ, অ্যাপ্লাসিয়া কিউটিস। এখন হচ্ছে আবার যখন ল্যাকটেশনে একটা মা চলে যায়, তখন আমরা আবার প্রোপাইল থাইরয়েসিলটা কিছুদিন কন্টিনিউ করি, ঠিক আছে। আর থাইরয়েড ধরেন একটা পেশেন্ট 25 খায়, তখন তার 25 থেকে 50% পর্যন্ত আমার এটার আপটেকটা বাড়াই দিতে হবে, কারণ যে টিএসএইচ বাইন্ডিং যে হরমোনটা, এটা প্রেগনেন্সিতে অনেক বেড়ে যায়। এ কারণে হচ্ছে পেশেন্টের হাইপোথাইরয়েডিজম ডেভেলপ করতে পারে। এই কারণে যে কোনো পেশেন্ট যখন হাইপোথাইরয়েডের মেডিকেশন পায়, তখন অন্তত 25 থেকে 50% ডোজ আমরা বাড়াই দিব। ধরেন একটা পেশেন্ট 25 পায়, আপনি 50 থেকে 75 পর্যন্ত ডোজটা করে দিবেন। হ্যাঁ, না হলে হচ্ছে পেশেন্টের যে আপটেকটা, সেটা তো আগের মতন হয় না প্রেগনেন্সি পিরিয়ডে। এরপরে যখন আবার পেশেন্টের মানে বাচ্চা হয়ে যাবে, তখন হচ্ছে আবার 1.5 সপ্তাহ থেকে 6 সপ্তাহ থেকে, হ্যাঁ 6 সপ্তাহ থেকে 2 মাস পরে আবার আমরা পরীক্ষা করে আস্তে আস্তে হচ্ছে আমরা ডোজটা অ্যাডজাস্ট করে দিব, ঠিক আছে। তাহলে আমাদের প্রেগনেন্সিতে হচ্ছে আমাদের যদি বলা হয় ফার্স্ট ট্রাইমেস্টারে চয়েস অফ ড্রাগ কি, আমরা দিব হচ্ছে প্রোপাইল থাইওরাসিল। যদি বলা হয় যে সেকেন্ড আর থার্ড ট্রাইমেস্টারে হচ্ছে চয়েস অফ ড্রাগ কি, তখন আমরা দিব হচ্ছে প্রোপাইল থাইওরাসিল। হ্যাঁ, আবার ল্যাকটেশনের কথা যদি বলে, তখন আমরা হচ্ছে প্রোপাইল থাইওরাসিলটা ইউজ করব। আচ্ছা, এখন আসেন এখান থেকে মোটামুটি যা যা আমি বলছি, এগুলো যদি আপনারা মনে রাখতে পারেন, আপনাদের আর আলাদা করে এত কিছু পড়া লাগবে না, আপনারা দেখবেন যে আপনারা সব কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে একটা বক্স আছে, সেটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই, যে অ্যান্টি থাইরয়েড যে ড্রাগ, হ্যাঁ অ্যান্টি থাইরয়েড ড্রাগের মধ্যে আছে কার্বিমাজল, প্রোপাইল থাইওইউরাসিল। হ্যাঁ, এখন হচ্ছে আমরা কাদেরকে দিই, যারা হচ্ছে 40 বছরের নিচের পেশেন্ট আর ফার্স্ট এপিসোড মানে মাত্র ধরা পড়ছে এরকম পেশেন্টকে। কন্ট্রাইন্ডিকেশন কি, যে আমি বললাম যে ব্রেস্ট ফিডিং এর সময় আমরা কি দিই, আমরা হচ্ছে প্রোপাইল থাইওইউরাসিলটি দিই। আর সবচেয়ে মানে এমআরসিপি তে একবার আমাদের সময় একটা কোয়েশ্চেন আসছিল যে কার্বিমাজলের সবচেয়ে কমনেস্ট সাইড ইফেক্ট কি, এটা কিন্তু হাইপার সেন্সিটিভিটি র্যাশ, কারণ অনেকেই অ্যাগ্রানুলোসাইটোসিস দিয়ে আসছিল, এটা অ্যাকচুয়ালি ভুল, ঠিক আছে। আর প্রোপাইল থাইরয়েডাসিল দীর্ঘদিন কেন দেই না দেখেন, এটা হচ্ছে হেপাটো টক্সিসিটি করে। আচ্ছা, এবার কাদেরকে থাইরয়েডেক্টমি করব, যাদের লার্জ গোয়াইটার, বারবার মেডিকেশন পাচ্ছে, মানে পোর ড্রাগ অ্যাডহেরেন্স, হ্যাঁ বারবার মেডিকেশন পাওয়ার পরেও পেশেন্টের হচ্ছে এটা ভালো হচ্ছে না, বারবার রিকার করতেছে, সেই সব পেশেন্টদেরকে হচ্ছে আমি থাইরয়েডেক্টমি করে দিব। এখন আমরা কি সবাইকে থাইরয়েডেক্টমি করতে পারবো? যেমন ধরেন একটা পেশেন্ট হচ্ছে সিঙ্গার, হ্যাঁ সে ভয়েস ডিপেন্ডেন্ট, ভয়েস দিয়ে যদি তার রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি হয়, তার তো ভয়েস দিয়েই তার খেতে হয়, হ্যাঁ তার জীবিকাটা আসলে ভয়েস দিয়ে। তো সেক্ষেত্রে হচ্ছে যারা ভয়েস ডিপেন্ডেন্ট, তাদের ক্ষেত্রে আমরা থাইরয়েডেক্টমিটা করতে পারবো না। এটা একটু মনে রাখতে হবে যে কাদের ক্ষেত্রে আমি থাইরয়েডেক্টমি করব না। হ্যাঁ, যারা হচ্ছে আপনার ভয়েস ডিপেন্ডেন্ট, তাদের ক্ষেত্রে আমি থাইরয়েডেক্টমিটা করব না। আচ্ছা, রেডিও আয়োডিন, হ্যাঁ রেডিও আয়োডিন কাদের দিব, একটু বয়স্ক মানুষ যাদের বয়স 40 বছরের বেশি, বারবার সার্জারি করতেছে, একবার করলো দুইবার করলো তারপরেও রিকার করতেছে, হ্যাঁ তাদের ক্ষেত্রে আমরা দিতে পারি। অথবা যাদের সার্জারি করার মতন যে আমাদের ফিটনেস সেটা নাই, পেশেন্টের সিরিয়াস কোমরবিডিটি আছে, পেশেন্টের অ্যারিথমিয়া আছে, ইসকেমিক হার্ট ডিজিজ, পেশেন্ট করতে পারবে না, তখন আমরা কি করব, তখন আমরা হচ্ছে রেডিও আয়োডিনটা দিব। হ্যাঁ, এখন রেডিও আয়োডিন কাদেরকে দিতে পারবো না, এটা একটা কোয়েশ্চেন, যে রেডিও আয়োডিন যারা হচ্ছে প্রেগনেন্সি অথবা প্ল্যান্ড প্রেগনেন্সি করেছে 6 মাসের মধ্যে, যে আমি এই 6 মাসের মধ্যে বেবি নেওয়ার প্ল্যান করছি, হ্যাঁ তাদের ক্ষেত্রে আমি রেডিও আয়োডিন দিতে পারবো না, প্রেগনেন্সিতে তো নাই। হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট এই বক্সটা থেকে হচ্ছে এই যে 3টা ড্রাগ দেখলেন, এই 3টা ড্রাগের কোনটার সাইড এফেক্ট কি, অ্যান্টি থাইরয়েডের সাইড এফেক্ট কি, থাইরয়েডেক্টমি কাদের ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেশন, কাদেরকে দিতে পারবো না, যারা ভয়েস ডিপেন্ডেন্ট তাদেরকে দিতে পারবো না, বা যারা লেকচারার কথা দিয়েই তারা জীবিকা নির্বাহ করে তাদের ক্ষেত্রে দিতে পারবো না, অথবা
যারা সিঙ্গার তাদের ক্ষেত্রে দিতে পারবো না। রেডিও আয়োডিন কাদেরকে দিতে পারবো না? যারা প্রেগনেন্ট উইমেন বা যারা প্রেগনেন্সি প্ল্যান করছে 6 সপ্তাহের মধ্যে, 6 মাসের মধ্যে, সরি, তাদেরকে হচ্ছে আমরা রেডিও আয়োডিনটা দিতে পারবো না। এটা একটু মনোযোগ দিয়ে মনে রাখতে হবে, ঠিক আছে? এই যে গ্রেভস ডিজিজ এক্সোপথ্যালমাস, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে মোটামুটি আর বলার মতন কিছুই নাই। এখন আমি আপনাদের সাথে কয়েকটা কোয়েশ্চেন শেয়ার করি, দেখেন আপনারা এগুলো অ্যান্সার করতে পারেন কিনা। আর একটু নিওপ্লাসিয়া থেকে খুব শর্টকাট বলে দিই, খুব একটা আসে না, যদি আসে তখন যাতে আপনারা অ্যান্সার করতে পারেন। হ্যাঁ, সবচেয়ে কমনেস্ট যদি বলা হয় থাইরয়েড ক্যান্সার কি, সেটা হচ্ছে প্যাপিলারি কার্সিনোমা, ঠিক আছে? আর যদি বলা হয় যে এরপর আর কি কি আছে, যে ফলিকিউলার সেল থেকে আসে কি কি, প্যাপিলারি, এটা হচ্ছে সবচেয়ে কমনেস্ট, ফলিকিউলার সেল কার্সিনোমা, অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা। যদি বলে মোস্ট কমনেস্ট কার্সিনোমা কি, অ্যান্সার হবে প্যাপিলারি কার্সিনোমা। যদি বলা হয় সবচেয়ে ওর্স্ট প্রগনোসিস কোনটা, এটা হচ্ছে আপনার অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা। প্যাপিলারি কার্সিনোমায় দুইটা ফিচার আছে, একটু মনে রাখবেন কাইন্ডলি। একটা হচ্ছে আপনার সামোমা বডি পাওয়া যায়, আর একটা হচ্ছে অরফান অ্যানি আই নিউক্লিয়াই পাওয়া যায়। হ্যাঁ, এই দুইটা কথা একটু মনে রাখবেন। আর এটা কিভাবে স্প্রেড করে, এটা হচ্ছে লিমফেটিক স্প্রেড। হ্যাঁ, প্যাপিলারিটা হচ্ছে লিম্ফ নোডের মাধ্যমে হচ্ছে স্প্রেড করে। আর ফলিকিউলার কার্সিনোমাটা কিরকম, এটা হচ্ছে এনক্যাপসুলেটেড। হ্যাঁ, এটা হচ্ছে ক্যাপসুলেটেড থাকবে, আর এইটা হইতেছে ব্লাড বর্ন। হ্যাঁ, এটা ব্লাড বর্ন। আর সবচেয়ে কমনেস্ট হচ্ছে প্যাপিলারি। আর সবচেয়ে খারাপ প্রগনোসিস হচ্ছে অ্যানাপ্লাস্টিক, ঠিক আছে? এই গেল মোটামুটি। এখন আমি কিছু কোয়েশ্চেন আপনাদের সাথে শেয়ার করি, আপনারা দেখেন এই কোয়েশ্চেন গুলো আপনারা পারেন কিনা। তাহলে মনে করবেন যে মোটামুটি আমার থাইরয়েড থেকে পড়ার মতো কিছুই নাই। আমি যা যা বলছি এগুলোই ডেভিডসনে অনেক ঘুরায় পেঁচায় লেখা আছে। আপনারা এই কথাগুলো যদি মনে রাখেন আর একবার রিডিং দেন, আপনারা এমআরসিপির সব কোয়েশ্চেন, এফসিপিএস এর সব কোয়েশ্চেন আপনারা অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, আমি এখন কোয়েশ্চেনটা একটু শেয়ার করি। আর 28-year-old উইমেন প্রেজেন্ট উইথ ওয়েট লস, প্যালপিটেশন, হিট ইনটলারেন্স অ্যান্ড ট্রেমর, এগুলো আসলে দেখেন সিমটম, ওয়েট লস, প্যালপিটেশন, হিট ইনটলারেন্স, ট্রেমর, আপনারা সবাই বুঝছেন এটা কি, এটা হচ্ছে গ্রেভস ডিজিজ, তাই না? এক্সামিনেশন রিভিলস, এই যে রেডিও আয়োডিন আপটেক টেস্ট কি, এটা হচ্ছে ডিফিউজ গয়টার, লিড রিট্রাকশন, সাথে হচ্ছে এক্সোপথ্যালমাস। তো হুইচ ডায়াগনোসিস ইজ মোস্ট লাইকলি? এখন দেখেন অপশন আছে হাশিমোটো থাইরয়েডাইটিস, টক্সিক মাল্টিনোডিউলার গয়টার, গ্রেভস ডিজিজ, সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস, থাইরয়েড কার্সিনোমা। এটা আমি মনে করি আপনারা সবাই এটা অ্যান্সার করতে পারবেন। সেটা হচ্ছে, আপনারা নিজেরাই বলেন এটা কি অ্যান্সার, গ্রেভস ডিজিজ, তাই না? আচ্ছা, এবার আসেন কোয়েশ্চেন নাম্বার 2। A 45-year-old woman complains of fatigue, weight loss, constipation, cold intolerance। এখন আপনার ডিডি কি, আপনার ডায়াগনোসিস কি, আপনারা সবাই বুঝছেন হাইপোথাইরয়েডিজম, তাই না? আচ্ছা, এখন দেখেন এক্সামিনেশন রিভিলস আ ফার্ম পেইনলেস ডিফিউজলি এনলার্জ থাইরয়েড গ্ল্যান্ড। আচ্ছা, ল্যাবরেটরিতে কি শো করছে, যে পেশেন্টের টিএসএইচটা বেশি, FT3-4টা কম, অ্যান্ড পজিটিভ টিপিও অ্যান্টিবডি। তাহলে আপনার ডায়াগনোসিস কি, সবাই পারবো আমরা, হাশিমোটো থাইরয়েডাইটিস, তাই না? আচ্ছা, এবার কোয়েশ্চেন নাম্বার 3, হুইচ অ্যান্টিবডি ইজ মোস্ট স্পেসিফিক ফর গ্রেভস ডিজিজ? আমরা সবাই জানি এটা হচ্ছে ট্র্যাপ অটো অ্যান্টিবডি, তাই না? থাইরয়েড রিসিপ্টর অ্যান্টিবডি। আচ্ছা, এবার আসেন কোয়েশ্চেন নাম্বার 4, হুইচ ফিচার ইজ মোস্ট ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রেভস ডিজিজ দেন হাশিমোটো থাইরয়েডাইটিস? আচ্ছা, গ্রেভস ডিজিজের দিকে কোনটা সবচেয়ে কমনেস্ট? আমি একটা বলছিলাম যে কার্ডিনাল ফিচার, সেটা কি? প্রিটিবিয়াল মিক্সিডিমা, তাই না? প্রিটিবিয়াল মিক্সিডিমা। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 5, a patient with known Hashimoto thyroiditis is at increased risk of developing which malignancy? এটা আপনাদেরকে আমার স্কিপ করছি, বলি নাই। মনে রাখবেন যে হাশিমোটো থাইরয়েডাইটিসের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটার সাথে অ্যাসোসিয়েটেড থাকে লিম্ফোমা। হ্যাঁ, এটার সাথে অ্যাসোসিয়েটেড থাকে লিম্ফোমা। এটা একদম অনেকবার কোয়েশ্চেন আসছে যে একটা হাশিমোটো থাইরয়েডাইটিসের পেশেন্টের অ্যাসোসিয়েটেড ম্যালিগনেন্সি কোনটা, সেটা হচ্ছে লিম্ফোমা। হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে যে এটাতে সবচেয়ে কমনেস্ট কি, সেটা হচ্ছে প্রাইমারি থাইরয়েড লিম্ফোমা। এখানে কিন্তু মেডুলারি কার্সিনোমা, ফলিকিউলার, প্যাপিলারি এগুলো বললে হবে না, এটা হচ্ছে লিম্ফোমা। আপনারা যেখানে দেখবেন লিম্ফোমা, সেটাই হচ্ছে হাশিমোটো থাইরয়েডাইটিসের ক্ষেত্রে কমন। এখন থাইরয়েড থেকে হচ্ছে মোটামুটি যা বলার আমি বলে ফেলছি। এতটুকু মনে রাখলে বা এই জিস্ট কথাগুলো মনে রাখলে আপনারা কোয়েশ্চেন 80-90% অ্যান্সার করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসেন, আপনাদের সেকেন্ড টপিক হচ্ছে ফিওক্রোমোসাইটোমা। হ্যাঁ, ফিওক্রোমোসাইটোমা হচ্ছে কি জিনিস? হ্যাঁ, ফিওক্রোমোসাইটোমা হচ্ছে আমাদের যে অ্যাডেনাল গ্ল্যান্ড, ওই অ্যাডেনাল গ্ল্যান্ডের অ্যাডেনাল মেডুলা থেকে এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন এক্সেস পরিমাণে সিক্রেশন হয়। হ্যাঁ, এক্সেস পরিমাণে সিক্রেশন হয়ে যে টিউমারটা হয় সেটাই হচ্ছে ফিওক্রোমোসাইটোমা। এই যে এখানে একটা বক্স আছে দেখেন, ক্লিনিক্যাল ফিচার অফ ফিওক্রোমোসাইটোমা, এটা অনেক ইম্পর্টেন্ট। অনেকবার আপনার ডেভিডসনের এফসিপিএস পরীক্ষায়, এমআরসিপি পরীক্ষায় অনেকবার আসছে যে সেই ফিচার গুলো কি। হ্যাঁ, আমি যেভাবে মনে রাখি, আমরা যে এইচপি ল্যাপটপ অনেকে ইউজ করি না, এইচপি
এভাবে মনে রাখি যে এইচপি, হ্যাঁ, এইচ দিয়ে কি কি হতে পারে একটা পেশেন্টের? হেডেক, সবচেয়ে কমনেস্ট কজ যদি বলা হয় হেডেক হচ্ছে মোস্ট কমন, ঠিক আছে। তারপর হাইপার টেনশন, হাইপার হাইড্রোসিস মানে এক্সেসিভ সোয়েটিং হবে পেশেন্টের, হ্যাঁ, হাইপার হাইড্রোসিস হবে, হাইপার গ্লাইসেমিয়া, পেশেন্টের গ্লুকোজ ইনটলারেন্স হবে, হ্যাঁ। এভাবে যদি আপনি এইচ দিয়ে মনে রাখেন এই কথাগুলো আপনার মোটামুটি কাভার হবে। আর পি দিয়ে কয়েকটা কথা মনে রাখবেন, পেইন, প্যালোর, কি পেইন? অ্যাবডোমিনাল পেইন, ঠিক আছে, প্যালোর, প্যালপিটেশন, ঠিক আছে, পশ্চারাল ড্রপ হয়, পারক্সিসমাল পশ্চারাল ড্রপ হয়। এই কথাগুলো যদি আপনারা মনে রাখেন তাহলে আপনাদের এখান থেকে হচ্ছে ফিওক্রোমোসাইটোমাটা হচ্ছে কভার হয়ে যাবে, হ্যাঁ। তাহলে ফিওক্রোমোসাইটোমার ফিচারগুলো আমরা এভাবে মনে রাখতে পারি, হ্যাঁ। এখন হইতেছে কি দেখবো এই ফিওক্রোমোসাইটোমা আসলে কি হয়। এই যে আমাদের এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, যে মেটানেফ্রিন, এগুলো হচ্ছে ইউরিনার প্লাজমাতে আমি মেজার করব, হ্যাঁ। ইউরিনার প্লাজমাতে আমরা এই এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, মেটানেফ্রিন এগুলো হচ্ছে আমরা দিয়ে আমরা ডায়াগনোসিসটা করব, হ্যাঁ। ইউরিনারি হচ্ছে মেটানেফ্রিন বা প্লাজমা মেটানেফ্রিন, ওকে। আচ্ছা, এখন আসেন এখানে আমরা ট্রিটমেন্ট কি দিব। এখানে আমরা ট্রিটমেন্ট দিব আলফা ব্লকার, হ্যাঁ। আলফা ব্লকার কোনটা? ফেনোক্সিবেনজামিন, হ্যাঁ। ফেনোক্সিবেনজামিনটা আমরা দিব ট্রিটমেন্ট হিসেবে। মাঝে মাঝে আমরা বিটা ব্লকারও দিতে পারি, তবে এখানে আলফা ব্লকারই হচ্ছে সবচেয়ে স্পেসিফিক, হ্যাঁ। একটা প্রশ্নই আসবে যে ফিওক্রোমোসাইটোমা কি দিয়ে আমরা ম্যানেজ করি, সেটা হচ্ছে ফেনোক্সিবেনজামিন আলফা ব্লকার। অনেক সময় আমরা ডক্সাসিনও দিতে পারি, কারো যদি এটাতে প্রবলেম থাকে বা কন্ট্রাইন্ডিকেটেড থাকে তখন আমরা ডক্সাজোসিন দিই, হ্যাঁ। মেইনলি হচ্ছে আমরা আলফা ব্লকারটাই দিই, ফেনোক্সিবেনজামিন, হ্যাঁ। আর হচ্ছে এখানকার আমরা কিভাবে মনে রাখবো, এখান থেকে আসবে কি, হ্যাঁ। ফিওক্রোমোসাইটোমাটা কি জিনিস? এটা হচ্ছে অ্যাডেনাল মেডুলার টিউমার, এখান থেকে আসবে সর্বোচ্চ ক্লিনিক্যাল ফিচারটা। যে ক্লিনিক্যাল ফিচার কি? ক্লিনিক্যাল ফিচার আমি বললাম এইচপি দিয়ে মনে রাখবেন। এইচ দিয়ে হচ্ছে হেডেক, হাইপারটেনশন, হাইপারহাইড্রোসিস মানে এক্সেসিভ সোয়েটিং, হাইপারগ্লাইসেমিয়া মানে গ্লুকোজ ইনটলারেন্স, হ্যাঁ। আর পি দিয়ে হচ্ছে পশ্চারাল ড্রপ থাকতে পারে পেশেন্টের, প্যালোর, প্যালপিটেশন, হ্যাঁ। এভাবে হচ্ছে আপনার মনে রাখতে পারেন পেইন, অ্যাবডোমিনাল পেইন। এইচপি কম্পিউটার দিয়ে আমি এটা মনে রাখতে, আমি এইভাবে মনে রাখতাম, আপনারা এভাবে মনে রাখতে পারেন। আমরা হচ্ছে ইনভেস্টিগেশন হচ্ছে ইউরিনে অথবা প্লাজমাতে আমরা এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, মেটানেফ্রিন গুলো দেখবো। আর অনেক সময় যে ওই যে টিউমারটা আসলে কোথায়, এই যে অ্যাডেনাল মেডুলার যে টিউমার, এই যে টিউমারটা, হ্যাঁ, এটা হইতেছে ফিওক্রোমোসাইটোমা। এই টিউমারটা কোথায় সেটা যদি লোকালাইজ করার কথা বলে, যে টিউমার কোথায় সেটা আমরা লোকালাইজ করব কিভাবে, সেটা আমরা সিটি স্ক্যান বা এমআরআই করি, হ্যাঁ। বা অনেক সময় হচ্ছে এমআইবিজি স্ক্যান করা হয়। এত কঠিন কোয়েশ্চেন হবে না, যদি বলা হয় লোকালাইজ আমরা কি দিয়ে করি তখন সিটি স্ক্যান বা এমআরআই, হ্যাঁ। এই পর্যন্ত মোটামুটি মনে রাখলেই আপনার ফিওক্রোমোসাইটোমা থেকে কোনো কোয়েশ্চেন আসলে আপনারা পারবেন। আর একটা জিনিস একটু কষ্ট করে মনে রাখতে হবে, যে ফিওক্রোমোসাইটোমার ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে ম্যান টু এ টু বি, হ্যাঁ, নিউরোফাইব্রোমেটোসিস টাইপ 1, ভন হিপ্পেল লেনুরো সিনড্রোম, মানে তিনটা অটোইমিউন ডিসঅর্ডারের সাথে রিলেটেড। এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। এক দিয়ে হচ্ছে নিউরোফাইব্রোমেটোসিস, আরো স্পেসিফিক ভাবে বললে নিউরোফাইব্রোমেটোসিস টাইপ 1, ম্যান টু এ টু বি। আর ভন হিপ্পেল লেনুরো সিনড্রোম হচ্ছে ক্রোমোজোম 3 এর সমস্যার কারণে হয়, এই জন্য আমি মনে রাখতাম 1 2 3। 1 দিয়ে নিউরোফাইব্রোমেটোসিস, 2 দিয়ে হচ্ছে ম্যান টু এ টু বি, আর 3 দিয়ে হচ্ছে ক্রোমোজোম 3 এ একটা অটোজোমাল ডিসঅর্ডার কোনটা, এটা হচ্ছে ভন হেপ্পেল লেনেরু সিনড্রোম, হ্যাঁ। এভাবে যদি আপনারা মনে রাখেন যে আমি ফিওক্রোমোসাইটোমাটা হচ্ছে অ্যাডেনাল মেডুলার টিউমার। তারপর মনে রাখতে হবে এখানে কি কি অটোইমিউন ডিসঅর্ডার, তিনটা যেহেতু ইজিলি একটা কোয়েশ্চেন করা যায় এখান থেকে। তারপর আপনারা হচ্ছে বক্সের যে আমি বললাম যে এইচপি কম্পিউটার দিয়ে আপনারা সাইন সিমটম গুলো মনে রাখতে পারেন। আর ট্রিটমেন্টটা হচ্ছে আলফা ব্লকার। এখান থেকে আপনাদের মোটামুটি আর পড়ার মতো কিছুই নাই। এই পর্যন্ত পড়তে পারলেই হচ্ছে আপনার এখান থেকে আর কিছুই পড়তে হবে না, হ্যাঁ। এখন কয়েকটা কোয়েশ্চেন দেখাই, দেখেন যে আপনারা এগুলো অ্যান্সার করতে পারেন কিনা। 35-year-old women has recurrent episodes of severe headache, palpitation, sweating, anxiety lasting 20 to 30 minutes, হ্যাঁ। যদি বলা হয় যে একটা পেশেন্টের হঠাৎ করে মাথা ব্যথা, ওই যে বললাম হেডেক, তারপর প্যালপিটেশন, হাইপার হাইড্রোসিস, এক্সেসিভ সোয়েটিং, এংজাইটি হচ্ছে, তখন আপনার মোটামুটি একটা মাথায় ডিডি আনতে হবে যে এটা হচ্ছে কি হতে পারে, এটা হচ্ছে পেশেন্টের ফিওক্রোমোসাইটোমা হতে পারে, হ্যাঁ। ডিউরিং অ্যান এপিসোড হার ব্লাড প্রেশার ইজ 220/120, হ্যাঁ, বাট ইট ইজ নর্মাল বিটুইন দ্য অ্যাটাক। এরপর আস্তে আস্তে যেহেতু প্যারক্সিসমাল, আস্তে আস্তে এটা হচ্ছে আবার ঠিক হয়ে যাবে, হ্যাঁ। হুইচ ইনভেস্টিগেশন ইজ দ্য বেস্ট ইনিশিয়াল, তাহলে কি হবে আপনারাই বলেন তো, আপনারা অ্যান্সার করেন তো এটা কি হবে। আচ্ছা, এটা হচ্ছে প্লাজমা ফ্রি মেটানেফ্রিন, ওই যে বললাম যে ইউরিনে অথবা প্লাজমায় আমি মেটানেফ্রিন গুলো দেখবো, হ্যাঁ। এটা হচ্ছে এটার অ্যান্সার। এবার হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন, a 42-year-old man is diagnosed with pheochromocytoma, বলেই দিছে যে ফিওক্রোমোসাইটোমা, হ্যাঁ, and is scheduled for adenectomy. Which medication should be started first before surgery? আপনারাই বলেন এটা মেডিকেশন কি, এটা হচ্ছে ফেনোক্সি বেঞ্জামিন, ওকে। আচ্ছা, এবার আর একটা কোয়েশ্চেন দেখায় যে হুইচ ট্রায়াড ইজ মোস্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ফিওক্রোমোসাইটোমা, হ্যাঁ। এগুলো হচ্ছে রিসেন্ট কোয়েশ্চেন, আমি
আরসিপির রিসেন্ট যে কোয়েশ্চেন গুলো শেয়ার করে সেখান থেকে হচ্ছে আপনাদের জন্য বেছে বেছে ইম্পর্টেন্ট কয়েকটা কোয়েশ্চেন দিয়েছি। আপনারা হচ্ছে যদি সবচেয়ে ভালো হয় আপনারা আগে পাস মেডিসিনটা যদি একটু পড়তে পারেন, এরপর পাস টেস্ট, হ্যাঁ, আর একদম পরীক্ষার আগে হচ্ছে আপনারা পাস পেপার পড়বেন। হ্যাঁ, এখন দেখেন ফিওক্রোমোসাইটোমার ফিচার কি কি। হেডেক, ওয়েট লস, লিম্ফ্যাডিনোপ্যাথি। লিম্ফ্যাডিনোপ্যাথি কি ছিল? অবশ্যই না। হেডেক, সোয়েটিং, প্যালপিটেশন, আচ্ছা এটা হতে পারে তাই না? আমরা বলছি যে সোয়েটিং থাকে পেশেন্টের, হাইপারহাইড্রোসিস, হেডেক মোস্ট কমন, পি দিয়ে হচ্ছে প্যালপিটেশন থাকে, তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে হেডেক, সোয়েটিং, প্যালপিটেশন। অনেক সময় যখন আপনাদের মনে করবেন না, আপনারা হচ্ছে এক্সক্লুশন ক্রাইটেরিয়ায় যাবেন যে পলিইউরিয়া কি ছিল, পলিডিপসিয়া কি ছিল, অবশ্যই না। মাসেল উইকনেস কি ছিল, ওবিসিটি কি ছিল, না। ট্রেমোর, ডায়রিয়া, এক্সোথেলমাস, না। তাহলে কি হবে অ্যান্সার? হেডেক, সোয়েটিং এন্ড প্যালপিটেশন। আচ্ছা, এবার একটা কোয়েশ্চেন দেখা, এটা হচ্ছে এত ইম্পর্টেন্ট, সব সময় পরীক্ষার মধ্যে থাকবে, এটা হচ্ছে আপনার অ্যাক্রোমেগালি। অ্যাক্রোমেগালি একটা মানে বিষয় কি, আপনারা যদি একটা পিকচার দেখে পড়তে যান তখন দেখবেন আপনাদের খুব ভালো মনে আসছে যে আচ্ছা অ্যাক্রোমেগালির একটা পেশেন্ট, তাহলে পেশেন্টের কি কি হতে পারে। আচ্ছা, হেডেক হবে, তারপর দেখেন কি হবে, যে এনলার্জমেন্ট অফ দ্য লিপস, নোজ অ্যান্ড টাং। এই অ্যাক্রাল যে আমাদের পার্ট গুলো এগুলো হচ্ছে বড় হয়ে যাবে, যে হাত পা গুলো লম্বা হয়ে যাবে, রিং যেটা আগে পড়তো সেটা হচ্ছে রিং সাইজটা বড় হয়ে যাবে, শু সাইজটা বড় হয়ে যাবে, হ্যাঁ, অ্যাক্রোমেগালির। তারপর কি হবে, পেশেন্টের হাইপার টেনশন হবে, কার্ডিওমেগালি হবে, লিভারটা বড় হয়ে যাবে। তারপরে হচ্ছে সুপ্রা অরবিটাল যে রিজ এটা প্রমিনেন্ট থাকবে, হ্যাঁ, ফ্রন্টাল সাইনাস গুলো লার্জ হয়ে যাবে। তারপর হচ্ছে প্রোগনাথিজম, মানে হচ্ছে লোয়ার জটা হচ্ছে গ্রোথ হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। তারপর আর কি হতে পারে, পেশেন্টের স্কিনটা থিকেন হবে, পেশেন্টের আইজিটি ডেভেলপ করবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে কোন ধরনের ক্যান্সার এটার সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছে, কোলন ক্যান্সার। আচ্ছা, এই যে অ্যাক্রোমেগালি এটা কেন হচ্ছে, হ্যাঁ, এখানে হচ্ছে আপনার গ্রোথ হরমোনটা বেশি বেশি প্রোডাকশন হওয়ার কারণে হচ্ছে আমাদের অ্যাক্রোমেগালি হবে। ঠিক আছে, অ্যাক্রোমেগালি আসলে গ্রোথ হরমোনটা কেন সিক্রেশনটা বেড়ে যায় মনে রাখবেন, এটা হচ্ছে অ্যাডিনোমার কারণে। কোন অ্যাডিনোমা? ম্যাক্রো পিটুইটারি ম্যাক্রো অ্যাডিনোমার কারণে। ঠিক আছে, পিটুইটারিতে যদি কোনো টিউমার হয় তখন হচ্ছে বেশি বেশি গ্রোথ হরমোনটা সিক্রেশন হয়ে আমাদের এই অ্যাক্রোমেগালিটা হবে। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে অ্যাক্রোমেগালির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হইতেছে, এখানে বলবে যে অ্যাক্রোমেগালির সাথে অ্যাসোসিয়েটেড ক্যান্সার কোনটা, তখন আমাদের অ্যান্সার করতে হবে এটা হচ্ছে কোলোনিক ক্যান্সার, একদম মাস্ট আসবেই, হ্যাঁ, মনে রাখতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, এখানে হচ্ছে কোন ধরনের নার্ভ ইনজুরি হয়, এটা হচ্ছে মিডিয়াল নার্ভ ইনজুরি হয়। মিডিয়াল নার্ভ ইনজুরি হয়ে কি হবে, পেশেন্টের কার্পল টানেল সিনড্রোম হবে। হ্যাঁ, এই দুটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। আপনাকে এইভাবে একটা ক্রাইটেরিয়া দিবে যে একটা পেশেন্ট আপনার কাছে আসলো, পেশেন্টের হাত পা গুলো হচ্ছে এনলার্জ, আগের শুটা লাগতেছে না, হাতে রিং পরছে রিংটাও লাগতেছে না, তাহলে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? হ্যাঁ, তখন আমাদের বলতে হবে যে অ্যাক্রোমেগালি। আচ্ছা, এখন বলতে পারে যে অ্যাক্রোমেগালি, ডিরেক্ট কোয়েশ্চেন দিল যে অ্যাক্রোমেগালির সাথে অ্যাসোসিয়েটেড ক্যান্সার কোনটা, অনেকগুলো অ্যান্সার থাকবে, তখন আপনাদের চুজ করতে হবে কোলোনিক ক্যান্সার কোন নার্ভ ইনজুরি হয়। হ্যাঁ, মিডিয়ান নার্ভ ইনজুরি হয়ে এই যেটা কার্পল টানেল সিনড্রোম হয়। ঠিক আছে, এই দুইটা জিনিস মাস্ট মনে রাখতে হবে। ঠিক আছে, অ্যাক্রোমেগালি হচ্ছে সবকিছু বড় বড় বেশি বেশি, হ্যাঁ, কেন হয়? কারণ গ্রোথ হরমোন সিক্রেশনটা বাড়ে। এখন এখানে হচ্ছে আমরা ডায়াগনোসিস করি কি দিয়ে? হ্যাঁ, আমরা ডায়াগনোসিস কিন্তু করি ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 দিয়ে। হ্যাঁ, এখন অনেকের মনে প্রশ্ন আসবে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 দিয়ে কেন করি, তাই না? ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর, যে গ্রোথ হরমোনটা হচ্ছে পালসেটাইল ম্যানারে আসে, হ্যাঁ, সব সময় আমরা পাই না। হ্যাঁ, কিন্তু এই যে আইজিএফ যেটা লিভার থেকে আসে সেটা হচ্ছে আমরা সব সময় পাই। তো তখন কি হয়, যে এই গ্রোথ হরমোন বাড়লে আইজিএফ 1টাও বাড়ে। হ্যাঁ, তো সেজন্য হচ্ছে আমরা মনে রাখবো যে আইজিএফ 1 দিয়ে হচ্ছে আমরা ইনিশিয়াল ইনভেস্টিগেশন করি। আর যদি বলা হয় কনফার্মেটরি কি দিয়ে করি, তাহলে ওজিটিটি। হ্যাঁ, ওজিটিটির সাথে আইজিএফ দুইটাই। হ্যাঁ, ওজিটিটি কেন করি? গ্লুকোজটা হচ্ছে আমার গ্রোথ হরমোনকে সাপ্রেস করতে পারে নর্মালি, কিন্তু অ্যাক্রোমেগালির ক্ষেত্রে গ্লুকোজটা আমার গ্রোথ হরমোনকে সাপ্রেস করতে পারবে না। হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে যে অ্যাক্রোমেগালির ক্ষেত্রে আমার যে গ্রোথ হরমোনটা সেটা হইতেছে এক্সেস পরিমাণে বাড়বে, তখন ওজিটিটি করলেও দেখা যাবে যে গ্রোথ হরমোন বাড়তেছেই। হ্যাঁ, যদি বলা হয় ইনিশিয়াল কি দিয়ে করব, তাহলে মনে রাখতে হবে আমি ইনিশিয়াল করব হচ্ছে আইজিএফ 1 দিয়ে। আর যদি বলা হয় যে কনফার্ম করব কিভাবে, হ্যাঁ, তখন ওজিটিটির সাথে আইজিএফ। হ্যাঁ, একটা হচ্ছে ইনিশিয়াল আর একটা হচ্ছে কনফার্মেটরি। তাহলে বলতে হবে যে ইম্পর্টেন্ট কি এখানে। হ্যাঁ, যদি বলা হয় যে আচ্ছা আমি তো সবই জানি, এখন এই যে অ্যাক্রোমেগালিটা হয়, অ্যাক্রোমেগালির ট্রিটমেন্টটা কি? অ্যাক্রোমেগালি আসলে কি? এটা হইতেছে গ্রোথ হরমোন সিক্রেটিং ম্যাক্রো অ্যাডিনোমা। হ্যাঁ, ম্যাক্রো অ্যাডিনোমার কারণে গ্রোথ হরমোন সিক্রেশনটা বাড়তেছে, গ্রোথ হরমোন সিক্রেশন বাড়ার কারণে আমার বডির যে চেঞ্জেস গুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের কি করতে হবে? এটা কি ড্রাগ দিয়ে, এটা কি ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ড্রাগ? অবশ্যই আ বিগ নো। এখানে হচ্ছে আমরা কি করব, এখানে হচ্ছে আমরা ট্রান্স স্ফেনয়েডাল সার্জারি করব। ঠিক আছে, ট্রান্স স্ফেনয়েডাল সার্জারি করব।
ট্রান্সস্ফেনাইডাল সার্জারি করে হচ্ছে আমরা এই এটা কি অ্যাডেনোমাটাকেই ফেলে দিব, তাহলে হচ্ছে আমাদের আর গ্রোথ হরমোন এক্সেস সিক্রেশন হবে না, পেশেন্টের হচ্ছে যে সিমটমগুলো এগুলো আস্তে আস্তে আমরা রিকভার করতে পারবো। তাহলে আমাদের ফার্স্ট লাইন চয়েস হচ্ছে ট্রান্সস্ফেনয়েডাল সার্জারি। যদি কোনো কারণে এটা দেয়া না যায় তখন কি করব, তখন আমরা হচ্ছে সোমাটোস্ট্যাটিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট গুলো দিব, যেগুলো হচ্ছে ইউনিভার্সাল ইনহিবিটর, যেমন অক্ট্রিওটাইড, হ্যাঁ, ল্যান্ডিওরাইড, এগুলো হচ্ছে আমরা ইউজ করব। আর একটা ড্রাগ আছে, সেটা হচ্ছে গ্রোথ হরমোন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, এটা হচ্ছে পেইজভিসোমেন্ট, হ্যাঁ, এটাও আমরা ইউজ করতে পারি। তাহলে এখন যদি আপনাকে আমি বলি যে একটা অ্যাক্রোমেগালির পেশেন্টের সাথে সবচেয়ে কমনেস্ট ক্যান্সার কি, আপনারা সবাই পারবেন, এটা হচ্ছে কোলন ক্যান্সার। যদি বলা হয় যে এটার সাথে হচ্ছে কোন নার্ভ ইনজুরি হয়, সেটা হচ্ছে মিডিয়ান নার্ভ ইনজুরি হয়ে কি ডিজিজ হয়, কার্পেল টানেল সিনড্রোম, আমরা সবাই এটা জানি, হ্যাঁ। তারপর যদি বলে যে অ্যাক্রোমেগালি যে আমাদের হলো, এটা কেন হলো, এটার এক নাম্বার মানে সবচেয়ে কমনেস্ট কজ কি, সবচেয়ে কমনেস্ট কজ হচ্ছে ম্যাক্রোঅ্যাডিনোমা। কি ম্যাক্রোঅ্যাডিনোমা? পিটুইটারি ম্যাক্রোঅ্যাডিনোমা। যদি বলা হয় আমরা ইনিশিয়ালি কি করব, এটা হচ্ছে IGF-1 করব, মানে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1। আর যদি বলা হয় যে কনফার্মেটরি টেস্ট কি দিয়ে করব, হ্যাঁ, কনফার্মেটরি যদি বলা হয় তাহলে হচ্ছে আমি সিরিয়াল মেজারমেন্ট অফ OGTT সাথে IGF করব, ঠিক আছে। আর যদি বলা হয় মানে ফার্স্ট লাইন চয়েস কি ট্রিটমেন্টের, আমরা ওই টিউমারটাকে ফেলে দিব, তাহলে আমরা কি করব, সার্জারি করব। কি সার্জারি? ট্রান্সস্ফেনয়েডাল সার্জারি। আর যদি বলা হয় যদি কোনো কারণে কোনো পেশেন্ট সার্জারি করতে না চায় বা কোনো কোমরবিডিটি থাকে, কোনো প্রবলেম থাকে, তখন সেকেন্ড লাইন চয়েস হচ্ছে আমরা সোমাটোস্ট্যাটিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট গুলো দিব। কি দিব আমরা? আমরা হচ্ছে অক্ট্রিওটাইড দিতে পারি, ল্যান্ডিওরাইড দিতে পারি। আর একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের চয়েস অফ ড্রাগ কি, কোন ড্রাগটা আরো দিতে পারি, মানে এটা লেস ইফেক্টিভ চয়েস অফ ড্রাগ আসলে বলা যাবে না, হচ্ছে পেইজভিসোমেন্ট, হ্যাঁ। চয়েস অফ ড্রাগ হচ্ছে সোমাটোস্ট্যাটিন রিসেপ্টর গুলো, অ্যান্টাগনিস্ট গুলো, যেটা ইউনিভার্সাল ইনহিবিটর, সবকিছু কমাই দিবে, হ্যাঁ। কোনো কারণে যদি ট্রান্সস্ফেনয়েডাল সার্জারি করা না যায়, সেক্ষেত্রেই হচ্ছে আমরা ড্রাগ ট্রিটমেন্টে যাব। আচ্ছা, এখন দেখেন এখান থেকে কতগুলো কোয়েশ্চেন আমি দেই, এগুলো আপনারা মোটামুটি অ্যান্সার করতে পারেন কিনা। A 45-year-old man reports increasing shoe and ring size over 8 years. হ্যাঁ, একটা পেশেন্ট আপনার কাছে আসছে যে তার শু আর রিং সাইজ দুইটাই হচ্ছে 8 বছর ধরে বড় হচ্ছে, হ্যাঁ। হি হ্যাজ হেডেক, তার হেডেক আছে, এক্সেসিভ সোয়েটিং আছে, হাইপারটেনশন আছে। হুইচ ইনভেস্টিগেশন ইজ দ্য বেস্ট ইনিশিয়াল স্ক্রিনিং টেস্ট ফর অ্যাক্রোমেগালি? এখন আপনারা সবাই জানেন, আমার আর বলা লাগবে না, এটা হচ্ছে সিরাম IGF-1 লেভেল, তাই না? আচ্ছা, এবার আসেন সেকেন্ড কোয়েশ্চেন। আ পেশেন্ট হ্যাজ অ্যান এলিভেটেড IGF-1 লেভেল, হ্যাঁ, হুইচ টেস্ট ইজ ইউজ টু কনফার্ম দ্য ডায়াগনোসিস অফ অ্যাক্রোমেগালি? অ্যাক্রোমেগালির পেশেন্টকে কনফার্ম করব কি দিয়ে? আমি বলেছিলাম যে ইনিশিয়াল বললে আমরা ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর, আর যদি কনফার্মেটরি বলি তাহলে হচ্ছে OGTT টেস্ট করব সাথে উইথ গ্রোথ হরমোন মেজারমেন্ট, হ্যাঁ। নর্মালি হচ্ছে OGTT টেস্ট করলে গ্লুকোজটা গ্রোথ হরমোনকে কমাবে, কিন্তু আমাদের অ্যাক্রোমেগালির ক্ষেত্রে এটা কোনোভাবেই গ্রোথ হরমোনকে সাপ্রেস করতে পারবে না, দেখা যাবে গ্রোথ হরমোন আরো বাড়তেছে। ওকে, আচ্ছা, এবার আসেন থার্ড কোয়েশ্চেন। হুইচ ইজ দ্য মোস্ট কমন কজেস অফ অ্যাক্রোমেগালি? অ্যাক্রোমেগালি বারবার বললাম যে এটা হচ্ছে কি ধরনের টিউমার, পিটুইটারি ম্যাক্রোঅ্যাডিনোমা, হ্যাঁ। অনেক সময় প্রশ্ন দিতে পারে যে ম্যাক্রো নাকি মাইক্রো, মনে রাখবেন যে ম্যাক্রোঅ্যাডিনোমা, হ্যাঁ, পিটুইটারি ম্যাক্রোঅ্যাডিনোমা। তাহলে কি হবে এটা আনসার, আমরা সবাই পারি, এটা হচ্ছে গ্রোথ হরমোন সিক্রেটিং পিটুইটারি অ্যাডিনোমা। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 4, এটা আমার লাস্ট কোয়েশ্চেন। এরপরে আমার মনে হয় যে এই তিনটা টপিক থেকে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না, যে এই ধরনের কোয়েশ্চেনই দেয় আপনারা ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবেন, হ্যাঁ। আ পেশেন্ট উইথ কনফার্মড অ্যাক্রোমেগালি হ্যাজ আ 1.8 সেন্টিমিটার পিটুইটারি ম্যাক্রোঅ্যাডিনোমা, হ্যাঁ, বলছে যে একটা পেশেন্ট আসছে অ্যাক্রোমেগালির, তার এই পিটুইটারির যে টিউমারটা, এটা সাইজ বলছে 1.8 সেন্টিমিটার। কনফিউজড করছে, হ্যাঁ। অনেক মানুষ মনে করবে 1.8 সেন্টিমিটার অনেক ছোট টিউমার, তাহলে এটা মনে হয় ড্রাগ ট্রিটমেন্ট দিলেই চলবে, হ্যাঁ, এরকম কনফিউজিং করে দিবে আপনাকে। তো আপনার কনফিউজড হওয়া যাবে না, আপনার মনে রাখতে হবে যে পিটুইটারি ম্যাক্রোঅ্যাডিনোমা বললেই আমার এক নাম্বার ফার্স্ট চয়েস হবে হচ্ছে ট্রান্সস্ফেনয়েডাল সার্জারি। সার্জারি ছাড়া কোনো কথা হবে না, সাইজ যতই হোক। যদি কোনো কারণে বলে যে পেশেন্ট করবে না, করতে চাচ্ছে না, বা কোনো কোমরবিডিটি আছে, সেই ক্ষেত্রে চয়েস কি, তখন আমরা ড্রাগ ট্রিটমেন্টে যাব, ঠিক আছে। এটা কনফিউজ করার জন্য আপনাকে ওরা 1.8 সেন্টিমিটার বলে আপনাকে কনফিউজ করছে যে ছোট, তাহলে হয়তো অনেকে মনে হবে যে তাইলে আমি ড্রাগ ট্রিটমেন্ট করতে পারবো, বাট নো। আর হ্যাঁ, এখানে আমার সার্জারি এক নাম্বার চয়েস, হ্যাঁ। A patient with confirmed acromegaly has a 1.8 centimeter pituitary macroadenoma compressing the optic chiasma. What is the preferred initial treatment? তাহলে এটা কি হবে আনসার, আমরা সবাই পারি, এটা কি ক্যাবারগোলিন? না। এটা কি অক্ট্রিওটাইড? না, কারণ অক্ট্রিওটাইড কিন্তু ফার্স্ট লাইন না, তাই না। ট্রান্সস্ফেনয়েডাল সার্জারি, ইয়েস, তাই না। রেডিওথেরাপি, আর এটা হচ্ছে যে একটা মেডিকেশন বললাম যে পেইজভিসোমেন্ট, এটা আসলে এখন তেমন একটা ইউজ করা হয় না, এটা লেস ইফেক্টিভ।
এই তিনটা টপিক যে আপনাদেরকে পড়ালাম, এখান থেকে হচ্ছে আপনার এফসিপিএস এমআরসিপি দুই জায়গায় আপনারা ইনভেরিয়েবলি কোয়েশ্চেন পাবেন ইনশাল্লাহ। এখান থেকে আপনাদের আর কোনো কনফিউশন থাকলে আপনারা মেসেজে লিখতে পারেন যে আপনাদের কোনো ধরনের কোনো কনফিউশন আছে কিনা এই তিনটা টপিক নিয়ে, অ্যাক্রোমেগালি, ফিওক্রোমোসাইটোম আর থাইরয়েড নিয়ে। কোনো কনফিউশন না থাকলে আজকের মতো ক্লাস আমি এখানেই শেষ করতেছি। আশা করি আপনাদেরকে মোটামুটি যতটুকু গ্রস বলার, যতটুকু আপনাদের পরীক্ষা ইম্পর্টেন্ট অতটুকু বলা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।